This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, একটা গাছ ছিল, সেই গাছের নাম ছিল আসান। সেই গাছটা কি আর আছে? এখন তো নেই বলেই জানি। আসান গাছের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আসানসোলে যার অস্তিত্ব ছিল, আছে, হয়তো থাকবেও, তা হলো বালি চুরি। মাফিয়া রাজের একেবারে আসান পথ, ইচ্ছে মতো যত খুশি দামোদরকে লুটে নেওয়া। আর সেই মৌরুষি পাট্টা ভাঙতে আচমকাই উদয় হলো অগ্নিপথে। চোরও আমরা ধরবো, গাড়ির নাম্বারও আমরা লিখবো, এফআইআরটাও গিয়ে আমরা করবো, তাহলে পুলিশ কি করবে? সূর্য তখন ওঠেনি, তার আগেই অগ্নির তেজ দেখল আসানসোলের বালিঘাট। বালি তোলা হচ্ছে পরপর ডাম্পারে, কিন্তু ডাম্পারের নম্বর প্লেটই তো লুকিয়ে রাখা। ব্লক করে দিয়েছে যাতে গাড়ির নাম্বার না আসে, বালি দিয়ে গাড়ির নাম্বারটাকে ব্লক করে দেওয়া হয়েছে। বৈধ ঘাট, কিন্তু অভিযোগ বালি তোলা হচ্ছে অবৈধভাবে রাত থেকে ভোর। লুটেরাদের ধরতে দলবল নিয়ে নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের ডামরায় গর্জন অগ্নিমিত্রা পালের। পুলিশ তোলা তোলে কাটমানি খায়, সিন্ডিকেট চালায়, পুলিশ এসে গাড়ির নাম্বার নোট করবে, ওটা আমাদের কাজ নয়। অগ্নিমিত্রা চিৎকারে পুলিশ পৌঁছতেই আর এক নাটক, গাড়ির চালান কই? বিজেপি বিধায়কের প্রশ্নে থতমত অবস্থা আসানসোল দক্ষিণ থানার এএসআই এর। আমি জানি এটা লিগ্যাল ঘাট নয়, আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন না, আমাকে চালান দেখাতে বলুন, এর জন্য সময় দিতে হবে, আমরা ভেরিফাই করব। অগ্নিমিত্রার অভিযোগ, বালি মাফিয়াদের দৌড়াতে ফাঁকা হয়ে যাচ্ছে দামোদর, জলে টান পড়ছে, ভেঙে পড়ছে একটার পর একটা সেতু। দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে, মানুষ জল পাচ্ছে না। কালাঝুরিয়া যে ব্রিজ ছিল সেই ব্রিজটাও ভেঙে পড়েছে, আর 7 মাস হলো। এই বালি চুরি করার জন্য ব্রিজ ভেঙে পড়েছে। মাঝে মধ্যে আসেন তো আমাদের এখানে আসানসোলে, মাঝে মধ্যে এলে এমন কিছু করতে হয় যে উনি এসছেন সেই উপস্থিতিটা বোঝাবার জন্য। দামোদর থেকে বালি চুরির অভিযোগে ডামরা এলাকার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ইডিকে চিঠি দেন অগ্নিমিত্রা। সেই কাউন্সিলরই বলছেন এসব বিজেপি বিধায়কের নাটক। 5 বছর উনি দেখেন নাই যে এত বড় গাড়ি চলছে না কি চলছে, ওনার তো নলেজে থাকা দরকার। টিভিতে বা মোবাইলে প্রচারে আসার জন্য উনি এসব কাণ্ড করছেন। বালির জন্য তারা বাড়ি করতে পারছে না, সাধারণ মানুষের জায়গাতে সেখানে কি করছে, সেই বালিগুলো এখান থেকে বড় বড় ট্রাকে লোড করে তারা কলকাতা পাঠিয়ে দিচ্ছে। গত কয়েক মাসে নিজের বিধানসভা কেন্দ্রে অগ্নিমিত্রার সক্রিয়তা বারবার চোখে পড়ছে। কখনো তোলাবাজির অভিযোগে পুলিশের গাড়ির চাবি কেড়ে নেওয়া, কখনো যানজট নিয়ে উর্দিধারীদের ধমক। ফের অ্যাকশন মোডে বিজেপি বিধায়ক। বালি মাফিয়াদের ধরতে গত 1 মাসে সিবিআই ইডির হানায় একের পর এক মাফিয়া জালে উঠেছে। তারপরেও বৃহস্পতিবার সকালে অগ্নিমিত্রার অভিযান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইডি সিবিআই এর তদন্তকে থোড়াই কি আর করে বালি লুটেরারা। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। রাস্তায় দাঁড় করিয়ে পুলিশের গাড়ির চালককে দিয়ে স্কুটার তল্লাশি। সুতাহাটা থানার পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূলের বহিষ্কৃত নেতা পার্থসারথী মাইতির অভিযোগকে হাতিয়ার করে পুলিশ ও তৃণমূলকে আক্রমণে বিজেপি। তবে সব অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। নোংরামি করছেন কেন? ও ড্রাইভার হয়ে কিভাবে গাড়ি আটকাচ্ছে? উত্তর আগে দিন। আপনারা বসে রাখবেন গাড়ির ভিতরে, আর আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে লোক ধরবে। পুলিশের গাড়ির চালককে দিয়ে স্কুটার তল্লাশির অভিযোগ, এমনকি রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থার অভিযোগ। ফেসবুকে পোস্ট করে পুলিশের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর। তাঁর অভিযোগ, স্কুটারে যাওয়ার সময় সুতাহাটা থানা এলাকায় পুলিশ তাঁকে থামায়। স্কুটার তল্লাশি করতে যান পুলিশের গাড়ির চালক। অভিযোগ, বাধা দিলে তাঁকে হেনস্থাও করা হয়। আপনি দুর্গাচকের পুলিশ অফিসার মুখ দেখান, আপনি কোন ড্রেসে আছেন? এই ড্রেসে পরে আপনি করতে পারেন আমাকে চ্যালেঞ্জ? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি পার্থসারথী মাইতি, আপনি কোন যুক্তিতে এই ড্রেস পরে উনি হচ্ছে কাজ করছেন? উনি কে? আগে ফার্স্ট কথা, আপনারা এই নোংরামি করছেন কেন? ও ড্রাইভার হয়ে কিভাবে গাড়ি আটকাচ্ছে? উত্তর আগে দিন। আপনারা বসে রাখবেন গাড়ির ভিতরে, আর আপনার গাড়ির ড্রাইভার হচ্ছে লোক ধরবে। এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের এসপির উদ্দেশ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন তমলুকের কাউন্সিলর পার্থসারথী মাইতি। পুলিশ প্রশাসনের কাজ করুক, এটা নিয়ে কোনো অসুবিধে নেই,
কিন্তু পুলিশ প্রশাসনের কাজ চেলাচামুন্ডারা করবে কেন? কোনো থানার ড্রাইভার কি গাড়ির ড্রাইভার কি চাইতে পারে? কাউন্সিলরের পোস্টকে হাতিয়ার করে তৃণমূল এবং পুলিশকে একযোগে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি। যেটা আমরা অভিযোগ করতাম পুলিশের বিরুদ্ধে, পুলিশ টাকা নেয়, পয়সা নেয়, গাড়ি আটকে টাকা তুলে, চাঁদা তুলে, সেটা আজকে তার দলের শাসক দলের তৃণমূলের কাউন্সিলর প্রমাণ করে দিল। নিয়োগ দুর্নীতিতে দলের একাধিক নেতার বিরুদ্ধে সরব হয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করেছিলেন পার্থসারথী। আইপ্যাককেও হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপর তৃণমূল তাকে সাসপেন্ড করে। এবার সেই পার্থসারথী পুলিশের বিরুদ্ধে সরব। পার্থসারথী আর তৃণমূলের নন, শাসক দল তাই পুলিশের ভূমিকায় কোনো খামতি দেখছে না। প্রথম তৃণমূলের কাউন্সিলর আপনাদের সঙ্গে আমরা একমত নয়, দল ইতিমধ্যে তাকে সাসপেন্ড করেছে। পুলিশ চেক করে, পুলিশকে আমাদের সহযোগিতা করা দরকার। তার জন্য ফেসবুক লাইভ করে বিভিন্ন পুলিশ বিরোধী বক্তব্য রাখার পরিপন্থী তৃণমূল কংগ্রেস নয়, একে তৃণমূল কংগ্রেস সমর্থন করে। আম জনতা বারবারই অভিযোগ তোলে, বৈধ কাগজ থাকা সত্ত্বেও গাড়ি তল্লাশির নামে হেনস্থার শিকার হতে হয়। টাকা দিলেই সঙ্গে সঙ্গে মুক্তিও মিলে যায়। জনপ্রতিনিধিরাও আইনের আওতার বাইরে নন। তাঁর গাড়ি তল্লাশির নামে যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তা তো আম জনতার অভিযোগেই শিলমোহর দিচ্ছে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রক্তারক্তির ভাঙনে রক্তদান শিবির। রক্তদান নিয়েও আইএসএফকে নিশানা শওকত মোল্লা। গরিবের রক্ত চুষছে আক্রমণের তৃণমূল নেতা। প্রতিযোগিতায় পেরে না উঠে মিথ্যাচার, পাল্টা জবাব দিয়েছেন নওশাদ সিদ্দিকী। 300 টাকা 350 টাকার একটা কম্বল দিচ্ছে আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকারকে। ভাঙন মানে ভয়, প্রাণের ভয়। ভাঙন মানে গুলি, বোমা, লাঠালাঠি, কাটাকাটি। ভাঙন মানে রক্তারক্তির রাজনীতি। সেই ভাঙনে রক্ত ঝরানোর বদলে রক্তদানের খবর নজর কেড়েছিল অনেকে। কিন্তু ভাঙর ফিরল চেনা কদর্যতায়। দিন বদলের স্বপ্ন দেখানো রক্তদানই এখন ভাঙরের রাজনীতির নতুন হাতিয়ার। ভাঙর বিধানসভা জুড়ে গত এক মাসে 5টি রক্তদান শিবির করেছে আইএসএফ। সেখানে কম বেশি 5000 মানুষ রক্তদান করেছেন। আর সেই রক্তদান শিবির নিয়েও আইএসএফকে আক্রমণ করলেন ভাঙরের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে 560 টাকা 70 টাকা করে নিয়ে গরিব মানুষের একটা কম্বল দেওয়ার নাম করে তাদেরকে আকর্ষিত করে তাদেরকে 300 টাকা 350 টাকার একটা কম্বল দিচ্ছে আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। পাল্টা ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, প্রতিযোগিতায় পেরে না উঠে মিথ্যাচার করছে শওকত। তৃণমূল নেতার উদ্দেশ্যে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক। রক্ত নিয়ে আমরা রাজনীতি করছি না। শওকত সাহেব এই কম্পিটিশন আমাদের সাথে পেরে উঠতে পারছে না। ভাঙনের বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন জায়গাতে আমাদের রক্তদান উৎসবে পরিণত হচ্ছে। মানুষ উৎসবের ন্যায় রক্ত দিতে আসছে, ফলে আমাদেরকে মিথ্যাচার করছে। রক্ত বিক্রির কোনো অপচক্রের সাথে যুক্ত থাকি, আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলুন আপনার সরকারকে। রক্তদান মানে জীবনদান, যে ভাঙরে জীবনের দাম নির্ভর করে দুষ্কৃতীদের উপর। সেখানে রক্তদান নিয়েও কাদা ছুঁড়ে শওকত বোঝালেন, ভোটের টানে কোনো আবর্জনাই তৃণমূলের কাছে অচ্ছুত নয়। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। যাদের ইস্তফা দিতে বলা হলো সেই পদত্যাগীরাই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হিসেবে ফের শপথ নিলেন। আর যাকে তৃণমূল চেয়ারম্যান হিসেবে বেছে দিয়েছিল তার নতুন বানানো পাঞ্জাবি থেকে গেল আলমারিতেই। বলা ভালো, তৃণমূলের অনুগতরাই এক ঘরে হয়ে গেলেন আজ। হলদিবাড়িতে তৃণমূলের এখন হারানো সুর। ভোট তো তৃণমূলেরই, শুধু চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা বলেছিল, আর তো কিছু না। কুর্সির টান একেই বলে। যার বসার কথা চেয়ারম্যানের চেয়ারে, কাপের সঙ্গে ঠোঁটের দূরত্ব তার আর ঘুচল না। আর যাকে বাতিল করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব, তিনিই কার্যত চেয়ার আঁকড়ে জিতে গেলেন। তৃণমূল নেতৃত্বের নির্দেশ অমান্য বিক্ষুব্ধদের পদত্যাগীরাই শীর্ষ পদে শপথ নিলেন। কোচবিহারে হলদিবাড়ি পুরসভা নিয়ে এভাবেই লেজে গোবরে অবস্থা হলো তৃণমূলের। বিদ্রোহীদের চাপে কোণঠাসা অবস্থা বাকি তৃণমূল কাউন্সিলরদের।
2022-এর পুরভোটে হলদিবাড়ি 11টা ওয়ার্ডে জেতে তৃণমূল কংগ্রেস, কিন্তু 2 বছর পর লোকসভা ভোটে মাত্র 1টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল, 10টিতে এগিয়ে ছিল বিজেপি। আর তারপরেই পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ঘাড়ে কোপ পড়ে, কিন্তু অবাধ্য দুই কাউন্সিলর সত্যে রাজি হলেও প্রতিবাদ জারি রাখেন। তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর হস্তক্ষেপও তাতে কাজ হয়নি। চমক লুকিয়েছিল বৃহস্পতিবারে। পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গঠন নিয়ে বৈঠকে বসেন কাউন্সিলররা। আচমকা এই 7 জন কাউন্সিলর পদত্যাগী চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানকে ফের নির্বাচিত করেন। দলীয় নির্দেশ না মেনে বোর্ড গঠন করায় ওয়াকআউট করেন 3 জন কাউন্সিলর। এই বৈঠকে অনুপস্থিত ছিলেন একজন কাউন্সিলর। পুরনো বোর্ডকে আবার ফিরিয়ে নিয়ে এসে যাতে হলদিবাড়ির যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাতে দূর হয়, শুধু চেয়ারের নাম বদল হলে পরে এটা ভালো দেখায় না, তার জন্য আমরা এই কাজটা করব। তৃণমূল যাদের দায়িত্ব নিতে বলেছিল তারা চোখের সামনে সবকিছু মেনে নিতে বাধ্য হলেন। দলের নির্দেশ অমান্য করে কেউ করেছে কি করেনি সেটা বলার এখতিয়ার আমার নেই। এতটুকু বলতে পারি, আমরা 3 জন দলের নির্দেশের বাইরে যাইনি। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, অবশ্যই জানাবো। কিন্তু কিভাবে হলদিবাড়িতে বিদ্রোহীরা তাজ ধরে রাখলেন? সূত্রের দাবি, পরেশ অধিকারী দলের সিদ্ধান্ত মানতে বৈঠক করলেও তার অনুগামীরাই দলের পছন্দ ওড়ালেন। কপাল পুরল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের ঘনিষ্ঠদের। ভাগাভাগি মানে কাটমানির একটা বিষয় থাকে, তো হয়তো কাটমানিতে কে কার আগে পৌঁছে দিতে পারবে, কে আগে বেশি পাঠাতে পারবে, তাদেরকেই আবার পুনরায় সেই পদে বহাল রেখেছে। সব মিলিয়ে দলের নির্দেশকে কার্যত অমান্য করা হলো এই পৌরসভায়। এখন দেখার এই জল কত দূর গড়ায়। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, হলদিবাড়ি। একটি গাছ একটি প্রাণ পরিবেশের জন্য অপরিহার্য, পরিবেশকে শীতল রাখে। এবার সেই গাছের গায়েই হারিয়ে যাওয়া প্রিয়জনের নাম। গাছেদের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন পরিবারের মৃত সদস্যরা। গাছ বড় হয়ে ছায়া ফুল ফলে ভরিয়ে দেবে। সবুজায়নের বার্তা দিয়ে হুগলির বুকে গড়ে উঠেছে মন ভালো করা এমনই এক দত্তক বাগান। এ বাগান শুধু বাগান নয়, স্বর্গীয় প্রিয়জনদের নামে বৃক্ষরোপণ। হুগলির বৈচি গ্রামে ডিবিসির ব্রিজের নিচে প্রায় 8 কাঠা জমির ওপর গড়ে উঠেছে এমনই অভিনব দত্তক বাগান। বৈচি গ্রামেরই এক স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করেছে। বৃক্ষরোপণের কাজে হাত লাগিয়েছে গ্রামবাসীরাও। গাছ বেঁচে থাকবে প্রিয়জনদের স্মৃতির মধ্য দিয়ে। আমিও আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এখানে আমি একটা আম গাছ দিয়েছি। তো আমি চাইবো যে ভবিষ্যতে আমি আমার মায়ের ছাওয়ার নিচে, মন খারাপ হলে আমি যখন গাছটা বড় হবে তখন ছাওয়ার নিচে বসতে পারবো। দত্তক বাগানে গেলেই দেখা যাবে আম, কাঁঠাল, জামরুল, আমলকি সহ মোট 44 প্রজাতির গাছ, যার মধ্যে বেশিরভাগই আম গাছ। বৃক্ষরোপণের কর্মসূচিতে এগিয়ে এসেছে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও। আমাদের মতো সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বৃক্ষরোপণের জন্য। এই মহৎ কাজ আমাদের করা উচিত। আমেরিকা থেকে তো গাছ পাঠাতে পারবো না, তাই আমি ওদের টাকা পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ওদের পছন্দ মতো আম গাছ ওরা লাগিয়েছে। আমি আমার মা, জ্যাঠাইমা, 2 জ্যাঠাইমা, কাকিমা, ঠাকুমা, দাদু, ইনফ্যাক্ট আমার দাদু দিদার নামেও গাছ আমি লাগিয়েছি। বৈচি গ্রামে দত্তক বাগানে গাছের গায়েতে কিউআর কোড বসানো রয়েছে, অর্থাৎ যে কোনো গাছ স্ক্যান করলেই জানা যাবে স্বর্গীয় কোন প্রিয়জনের নামে এই গাছ লাগানো হয়েছে, জানিয়েছে দত্তক বাগানের উদ্যোক্তারা। একদিকে পরিবেশ সংরক্ষণ, অন্যদিকে প্রিয়জনের স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক সংযোগস্থলে উঠেছে আমাদের এই দত্তক বাগান। সাহায্যের হাত বাড়িয়েছে বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েত। ওনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা সত্যি একটা ভালো উদ্যোগ। ওনারা আরো যাতে এগিয়ে যেতে পারেন বা বড় কিছু করতে পারেন, তার জন্য আমাদের বাটিকা বৈচি গ্রাম পঞ্চায়েতের থেকে সবসময় আমরা হাত বাড়িয়ে আছি। গাছেরও প্রাণ আছে আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। দত্তক বাগান কি পারবে প্রিয়জনদের প্রাণ গাছেদের শরীরে ফিরিয়ে দিতে? আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, আজ সারাদিন বঙ্গ রাজনীতি রীতিমতো মুখর ছিল হুমায়ুন কবিরের নানান হুঁশিয়ারিতে এবং তৃণমূলের পক্ষ থেকে তার পাল্টা নানান হুঁশিয়ারিতে। হুমায়ুন কবির এক অদ্ভুত চরিত্র। একই দল, 10 বছরের ব্যবধান, 2বার সাসপেনশন। এমন নজির ভূভারতে পাওয়া মুশকিল। হুমায়ুনের বিরুদ্ধে সাসপেনশনের সময়টাও গুরুত্বপূর্ণ। যখন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে সভা শুরু করবেন একটু পরে, তার আগেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো কলকাতা থেকে। সেই হুমায়ুন কবির এখন মুক্ত পাখি, আরও গলা চড়িয়ে যা নয় তাই বলছেন দলকে। সবটাই কি পরিকল্পনা মাফিক?
নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। কামাকর আসলে আমরা সরিয়ে দিই। মমতা ব্যানার্জি গদ্দারি করল। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে। দল থেকে তৃণমূলের বিরুদ্ধে হাঁক পাড়া তার বহুদিনের অভ্যাস। সকাল বিকেল জেলা নেতাদের তুলোধনা, বাবরি মসজিদের আদলে মসজিদের ঘোষণা, গর্জন নেতা হুমায়ুন কবিরকে নিয়ে এবার হেস্তনেস্ত করে ফেলল তৃণমূল। বৃহস্পতিবার অনেককে চমকে দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় পৌঁছে গিয়েছিলেন। মঞ্চে উঠতে গিয়ে ভরতপুরের বিধায়ক জানলেন তিনি তৃণমূল থেকে সাসপেন্ড। 10 বছরের মধ্যে 2 বার একই দল থেকে সাসপেন্ড হুমায়ুন। মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় 2026 সালে, সেদিন প্রমাণ করে দেব। কথায় কথায় মুর্শিদাবাদের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়া, পরক্ষণেই ডিগবাজি। হুমায়ুনকে এভাবে দেখতে অভ্যস্ত নবাবের জেলার মানুষ। বাম ছাড়া সব দল ঘোরা হুমায়ুনের মুখে নতুন মিশন, দম বোঝাতে নতুন দল করতে চলেছেন। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণার কথা জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। 135 আসনে প্রার্থী দেবে হুমায়ুনের দল। শুধু বাবরি মসজিদের তোড়জোড়েই তিনি থেমে নেই। সংখ্যালঘু ভোট টানা যে তার লক্ষ্য তা বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। বাংলার যে জেলাগুলিতে মুসলিম ভোট অন্যতম নিয়ন্ত্রক, তার সামনের সারিতে মুর্শিদাবাদ। 2011 জনগণনায় হুমায়ুনের জেলায় সংখ্যালঘুদের বাস 66%, মালদায় 52%, নদিয়া ও উত্তর 24 পরগনা 26%। রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব, ভরতপুরেও লড়াই করব, দুটো বিধানসভায় আমি লড়ব। মুসলমান না শুধু ধর্মনিরপেক্ষ দল হবে এবং মুর্শিদাবাদের 72% মুসলমান ভাইদের উন্নয়ন। হুমায়ুনের নাম না করে পোকামাকড় বলেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন কাদের ইন্ধনে হুমায়ুনের এত বিপ্লব। কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকেই সব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। 3 বার সতর্ক করার পর তৃণমূল সাসপেন্ড করে দিল হুমায়ুন কবিরকে। তবে এই সাসপেনশন লোক দেখানো বলে তৃণমূলকে বিচ্ছে বিরোধীরা। হুমায়ুন কবিরের এই যে সাসপেন্ড করা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু হিতৈষী দেখানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। ভোটের পর আবার হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসেই ফেরত আসবে। এই মমতা ব্যানার্জির এটাই হচ্ছে চরিত্র। ব্যবহার করো, ফেলে দাও, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজই, কাজ পুরালে পাই। সংখ্যালঘু প্রভাবিত মুর্শিদাবাদে লোকসভা ভোট থেকেই নিজেদের ভোট ব্যাংক ফিরে পেতে চেষ্টা চালাচ্ছে বাম কংগ্রেস। বিহার ভোটের পর মুর্শিদাবাদের সক্রিয়তা বাড়িয়েছে মিমো, চুপ করে নেই আইএসএফও। এই আবহে হুমায়ুনের সৌজন্যে সংখ্যালঘু ভোট কি আরো কাটাকুটি হবে? ভোটমুখী বাংলায় অনেক নাটক দেখা যায় এখনো বাকি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবির, কিন্তু বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ, তার ভবিষ্যৎ কি? সাসপেনশনের পর এবার কোন পথে হাঁটবেন হুমায়ুন? যদিও হুমায়ুন বুঝিয়ে দিচ্ছেন নিজের অবস্থানে তিনি অনড় আছেন। 6 ডিসেম্বরই মসজিদের শিলান্যাস হবে বলে তার দাবি, কিন্তু আদৌ হবে তো? আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। দল থেকে সাসপেন্ড হয়েছেন, কিন্তু তারপরও নিজের অবস্থানই অনড় হুমায়ুন কবির। 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন পরেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অযোধ্যায় 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদে ওই একই নামের মসজিদ প্রতিষ্ঠার তৈরির কথা বলেন। হুমায়ুনের সাসপেনশনের ঘোষণার সময় বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। ভরতপুরের বিধায়কের দাবি, বাবরি মসজিদ করার জন্য নাকি তৃণমূল সাসপেন্ড করেছে, তাই প্রাণ চলে গেল 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হবেই। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে। আজ আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না, তাতে আমার জীবন চলে গেলে যাবে। এদিন বেলডাঙ্গায় গিয়ে মসজিদের জন্য নির্ধারিত জমিও পরিদর্শন করেন হুমায়ুন কবির। এ নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদাদের কেউ বলছেন চালাকি।
কেউ আবার নেপথ্যে দেখছেন রাজনৈতিক চক্রান্ত। ছেলেমেয়েরা চাকরি জব পায়নি, তাদের জন্য কলকারখানা, এই দিকে কেউ এগোবে না, শুধু মন্দির মসজিদ। এতে চালাকি ভারতবর্ষের মানে সাধারণ মানুষ ধরতে পেরে গেছে। এটা পুরোপুরি রাজনীতি চক্রান্ত, বুঝতে পারছেন না? একটা দলকে তার দলের সুবিধা করার জন্য, পাইয়ে দেওয়ার জন্য এই কীর্তিটা করা হয়েছে। আমার রাজ্যে এটা হচ্ছে মানে এর রাজ্য সরকার চাকরি করবে, অন্য কে করতে এসে কেন? এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর দাবি ওয়াক অফ নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এখন যে পোর্টালটা করেছি এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া। এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড, আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক? মতোয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না, এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। আর যেদিন হুমায়ুন বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন, সেদিন প্রথা মেনে এবছরও তৃণমূল সংহতি দিবস পালন করবে। এদিকে হুমায়ুন কবিরের উদ্যোগে বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী। কৌশিক ঘোষ, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।